সমুদ্র পাড়ে গ্রামে একটাই নামকে সবাই ভয় পায়, যে একাই সমুদ্র থেকে হাঙর শিকার করে নিয়ে আসতো আর যাকে কখনো কেউ যুদ্ধে হারাতে পারেনি। এমন এক বীরের গল্প বলবো আজ আপনাদের। কিন্তু হঠাৎ করে সে হারিয়ে যাওয়ার পর থেকেই সমুদ্র যেতে সবাই ভয় পেত, কারণ কোন এক অজানা শক্তি সমুদ্রে নামলেই তাদেরকে মেরে ফেলছিল। গল্পটা শেষ পর্যন্ত শুনলে এক অসাধারণ টুইস্ট অপেক্ষা করছে আপনাদের জন্য। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পের শুরুতে দেখা যায় মুম্বাইয়ের একটা পুলিশ হেডকোয়ার্টারে মিটিং হচ্ছে, যেখানে একজন মিনিস্টার সব পুলিশ অফিসারদের সাথে একটা মিটিং করছিল আর তাদেরকে বলছিল আমাদের দেশে বর্তমানে সবথেকে বড় দুটো টেরোরিস্ট গ্রুপ অ্যাক্টিভ হয়েছে, যার মধ্যে একজন দয়া এবং ইয়াতি। সে আরো বলে এরা দুইজনই হলো ভাই ভাই। দয়া সব ইন্টারন্যাশনাল ডিলগুলো হ্যান্ডেল করে আর ইয়াতি দেশের ভেতরের সাইট ম্যানেজ করে। কিন্তু ইদানিং দেশের গোয়েন্দা সংস্থা একটা খবর পেয়েছে যে এই দুইটা গ্রুপ আরব থেকে বিশাল একটা ফান্ডিং পেয়েছে, আর এই টাকা দিয়েই তারা বিভিন্ন ধরনের অস্ত্র দেশে ঢোকানোর প্ল্যান করছে। এর আগেও তারা অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল, কিন্তু এবার অনেক বড় একটা শিপমেন্ট হতে যাচ্ছে। আর তাই মিনিস্টার বলে আমাদের যে কোনো ভাবেই হোক এই শিপমেন্ট আটকাতে হবে, আর তাই সবার আগে আমাদেরকে তাদের রুট খুঁজে বের করতে হবে, যে তারা কোন রাস্তায় এই মালগুলো আনার চেষ্টা করছে। এগুলো বলে মিনিস্টার সেখানে থাকা অজয় নামের একজন অফিসারকে এই কেসের দায়িত্ব দেয়। দায়িত্ব পাওয়ার পরে অজয় সাথে সাথেই তার কাজে নেমে পড়ে। সে বেশ কিছু গ্যাংস্টারদেরকে ধরে নিয়ে আসে আর তাদেরকে ইন্টারোগেশন করতে থাকে ইয়াতির ব্যাপারে জানার জন্য। আর তাদের মধ্যে একজন ইয়াতির সাথে জড়িত ছিল, আর এটা জানার পর তাকে নির্মমভাবে মারতে শুরু করে আর জিজ্ঞেস করে যে ইয়াতি এখন কোথায় আছে। কিন্তু লোকটা তাকে বলে আমি আগে ইয়াতির জন্য কাজ করতাম, কিন্তু গত 3 মাস ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, হয়তো সে ইন্ডিয়াতে নেই। আর তখন অজয় তাকে জিজ্ঞেস করে তারা যে অবৈধ অস্ত্রগুলো দেশে পাচার করছে সেগুলো তারা এখানে কিভাবে আনছে। একমাত্র সমুদ্র পথ ছাড়া আর কোনোভাবেই এগুলো আনা সম্ভব না, কিন্তু যদি সমুদ্র পথে আনা হয় তাহলে পোর্টে আসার আগে বহুবার জাহাজগুলোকে চেক করা হয়েছে, কিন্তু পুলিশ বা নেভি কখনো অস্ত্র খুঁজে পায়নি। এটা কিভাবে সম্ভব? আর এটা শুনে লোকটা বলে অস্ত্রগুলো জাহাজ থেকে তখনই নামিয়ে ফেলা হয় যখন জাহাজ মাঝ সমুদ্রে থাকে, আর তাই নেভি বা পুলিশ কখনো সেগুলো খুঁজে পায় না। কিন্তু এটা শুনে অজয় একেবারেই অবাক হয়ে যায়, কারণ এত বড় বড় কন্টেইনারগুলো কিভাবে মাঝ সমুদ্রে নামানো সম্ভব। তাই সে ওই লোকটাকে আবারও মারতে মারতে জিজ্ঞেস করে মাঝ সমুদ্রে তোমরা এত বড় কন্টেইনার কিভাবে নামাও? লোকটা তাকে উত্তর দেয় এই কাজের জন্য তাদের যে অবৈধ জাহাজগুলো আছে সেগুলো ইন্ডিয়ার সীমানায় ঢুকে সবার আগে রত্নগিরির কাছে আসে, আর রত্নগিরিতে আসার পরপরই জাহাজ থেকে সমস্ত ইল্লিগাল কন্টেইনারগুলো নামিয়ে ফেলা হয়। আর এই কাজে সেখানকার আশেপাশের গ্রামের লোকেরাই আমাদেরকে সাহায্য করে। এটুকু শুনে অজয়েরা এবার চলে আসে সেই রত্নগিরি গ্রামে, আর এখানে ইনভেস্টিগেশন করার পরে সে জানতে পারে যে মালগুলো এখানে নামানো হয় সেগুলো যেন পুলিশের হাতে না পড়ে, সেজন্য এখানকার লোকালদের সাথে এলাকার ডিএসপিও সাহায্য করে। আসলে এই ডিএসপি তুলসী খুবই দুর্নীতিবাজ একজন অফিসার। অজয় আর তার টিম যখন তুলসীর কাছে এসে জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানতে পারে আসলে যেই কন্টেইনারগুলো এখানে নামানো হয় সেগুলো আশেপাশের কয়েকটা গ্রামের মানুষেরাই নামিয়ে নিয়ে আসে, আর তাদের লিডারের নাম ভাইরা। এরপর অজয় এটা শুনে চলে আসে ভাইরার সাথে দেখা করতে, কিন্তু অজয় এখানে একজন চোরাকারবারি সেজে তার সাথে দেখা করতে আসে, আর সে ভাইরাকে অফার দেয় যে আমার কিছু অবৈধ মালামাল আসবে জাহাজে, আর আমি চাই তুমি আমার জন্য সেগুলো নামিয়ে নিয়ে আসো, আর যদি তুমি আমার এই কাজটা সঠিকভাবে করে দিতে পারো তাহলে বেশ মোটা অঙ্কের একটা টাকা পাবে। কিন্তু মেলা টাকার অফার শোনার পরেও ভাইরা অজয়কে মানা করে দেয়। সে বলে আমি আর আমার লোকেরা একটা সময় এই কাজগুলো করতাম, কিন্তু এখন আর আমরা এই কাজগুলো করি না। কিন্তু এটা শুনে অজয় তার উপর রেগে গিয়ে বলে আমার সামনে ভালো সাজার কোনো দরকার নেই, চুপচাপ আমার কাজটা করে দাও, তা না হলে তোমাদের সবার খবর আছে। এটা শুনে ভাইরাও প্রচন্ড রেগে যায়, আর সে একাই সব পুলিশ অফিসারদেরকে মারতে শুরু করে, সবাইকে মেরে তার বাড়ি থেকে বের করে দেয়। ভাইরার কাছে মার খেয়ে যখন অজয় আর তার টিমের লোকেরা সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিল ঠিক তখনই তাদের সাথে গ্রামের একজন লোকের দেখা হয়। এই বৃদ্ধ লোকটার নাম ছিল সিঙ্গাপা। অজয় তখন তার পাশে এসে তাকে ভাইরার ব্যাপারে জিজ্ঞেস করে আর তার কাছ থেকে সমস্ত ব্যাপারটা জানতে চায়। সিঙ্গাপা তখন বলে এটার পেছনে একটা বিশাল ঘটনা আছে, কিন্তু সেটার ব্যাপারে জানতে গেলে তোমাকে আগে আমাদের গ্রামের ইতিহাস আর এখানকার মানুষদের ব্যাপারে জানতে হবে। এটা বলে সিঙ্গাপা তার গল্পটা শুরু করে। আজ থেকে কয়েকশো বছর আগে এই এলাকার পাশে একটা রাজ্য ছিল, আর সেই রাজ্যের মানুষরা অনেক ভয়ঙ্কর ছিল। তারা সবাই ছিল অনেক পারদর্শী যোদ্ধা, আর তাই অনেক সময় বিভিন্ন রাজারা তাদেরকে টাকা দিত শত্রুদের সাথে লড়াই করানোর জন্য। আর এই গ্রামের মানুষগুলো কখনো কোনো যুদ্ধে হেরে আসেনি, তারা যেখানেই যেত সবসময় যুদ্ধে জিতেই আসতো। কিন্তু এত বেশি যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে এই এলাকায় আর্থিক একটা সংকট দেখা দেয়। এর মধ্যে আবার ইংরেজরা চলে আসে, তাই তাদের সাথে ইংরেজদেরও যুদ্ধ হয়, কিন্তু এরপরে তারা আর্থিকভাবে অনেক দুর্বল হয়ে যায়, আর তাই তাদের রাজ্যটা বিলুপ্ত হয়ে যায়। তারপরে হঠাৎ করে একদিন আমাদের ভাগ্য বদলে যায়। আজ থেকে ঠিক 12 বছর আগে যখন এইখানে দুইজন লোক আসে, তাদের মধ্যে একজন ছিল ডিএসপি আর একজন মোরগান। তখন সিঙ্গাপা বলে ডিএসপি আর মোরগান আমাদেরকে একটা কাজের অফার দিয়েছিল,
যেহেতু আমাদের গ্রামের মানুষরা অনেক শক্তিশালী ছিল আর তাদের পূর্বপুরুষেরা যোদ্ধা ছিল, তাই সাধারণ মানুষেরা যা করতে পারত না তার অনেক কিছুই আমরা করতে পারতাম। সেই সাথে সমুদ্রের সাথেই ছিল আমাদের ওঠা বসা। মর্গান একটা গ্যাংয়ের সাথে জড়িত ছিল যারা অবৈধভাবে অস্ত্র আমদানি করত, কিন্তু তাদের কন্টেইনারগুলো যদি জাহাজে থাকা অবস্থায় পটে নিয়ে যাওয়া হতো তাহলে সেগুলো পুলিশ আর নেভির হাতে জব্দ হতো। এজন্য মর্গান আমাদেরকে অফার দিয়েছিল জাহাজ থেকে কন্টেইনারগুলো মাঝ সমুদ্রেই নামাতে হবে, আর যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে সে আমাদেরকে অনেক মোটা অঙ্কের টাকা দেবে। আর এত টাকার কথা শুনে এই গ্রামের লোকেরা কাজটা করতে রাজি হয়ে যায়। এরপর থেকে কিছুদিন পরপর জাহাজে নানা রকম অবৈধ জিনিস আসতো আর আমাদের গ্রামের লোকেরা সেগুলো নামিয়ে নিয়ে আসতো। আর ওই সময় আমার গ্রামের যে লিডার ছিল তার নাম দেভারা। দেভারা ছাড়াও বাকি 3 গ্রামের যে লিডাররা ছিল তারা হলো ভাইরা, কুঞ্জারা আর রিয়াপ্পা। আর এই 4 জন লিডার মিলেই তাদের গ্রামের সমস্ত শক্তিশালী লোকগুলোকে এক জায়গায় করেছিল যারা জাহাজ থেকে কন্টেইনার নামানোর কাজ করতে পারে। আর তখন আমরা দেবারার পরিবার সম্পর্কে জানতে পারি। দেবারার পরিবারে তার প্রেগনেন্ট স্ত্রী, মা আর একটা ছেলে আছে। দেবারা তার পরিবার নিয়ে অনেক খুশি ছিল আর যে কাজটা তারা করছিল সেটা থেকে বেশ ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারছিল, আর এভাবেই সবকিছু বেশ ভালোই চলছিল। তখন আমরা জানতে পারি ভাইরা আসলে মনে মনে দেবারাকে একটু হিংসা করত, কারণ দেবারাকে গ্রামের সবাই অনেক ভালোবাসতো আর তাকে বাকি গ্রামের মানুষরাও বেশ পছন্দ করত। আর এছাড়াও প্রতি বছর এই 4 গ্রামের মানুষ মিলে একটা পূজার আয়োজন করত। এটা ছিল অস্ত্র পূজা। প্রতি গ্রাম থেকে 2 জন করে এই পূজায় অংশগ্রহণ করত আর তাদের মধ্যে একটা ফাইটিং কন্টেস্ট করা হতো। শেষ পর্যন্ত যে গ্রামের ফাইটিং টিকে থাকতো তারাই তাদের পূর্বপুরুষদের সমস্ত অস্ত্রগুলো নিজেদের গ্রামে 1 বছরের জন্য রাখতে পারত। আর এই অস্ত্রগুলো নিজেদের গ্রামে রাখা তাদের জন্য একটা গর্বের বিষয় ছিল। আর বিগত কয়েক বছর থেকে দেবারা এই যুদ্ধে জিতে আসছিল। ভাইরা অনেক চেষ্টা করেও তাকে হারাতে পারত না, আর এসব কারণে সে দেবারাকে বেশি হিংসা করত। কিন্তু ভাইরা সামনাসামনি দেবারাকে এটাই প্রকাশ করত যে সে তার বন্ধু আর সবসময় দেবারার ভালো চায়, কিন্তু আসলে বিষয়টা এমন ছিল না। এরপরে একদিন আমরা দেখতে পাই দেবারা যখন তার গ্রামে ঘুরে সবার খোঁজ খবর নিচ্ছিল তখন একটা কম বয়সী ছেলে তাকে জানায় তার শহরের একটা কলেজে অ্যাডমিশন হয়ে গেছে আর তাই সে এখন শহরে যেতে চায় পড়াশোনা করার জন্য। সে নিজে শিক্ষিত হয়ে ফিরে এসে গ্রামের মানুষদেরকেও শিক্ষিত বানাতে চায়। দেবারা তার কথা শুনে অনেক খুশি হয়, তাই তার পড়াশোনার সকল দায়িত্ব সে নিয়ে নেয়। এরপর যখন ছেলেটা বাসে করে শহরের দিকে যাচ্ছিল, কিছু দূর আসার পরেই তাদের বাসটা চারপাশ থেকে কিছু গুন্ডারা ঘিরে ধরে। তার জঙ্গলের ভেতর থেকে গুলি করতে করতে বেরিয়ে আসে, এমনকি সেখানকার বাসগুলোকে বোম দিয়ে উড়িয়ে দেয়। এরপর সবার কাছে যা যা মূল্যবান জিনিস ছিল সেগুলোও ছিনিয়ে নেয়। এরপর যখন ওই ছেলেটার লাশ গ্রামে আনা হয়, দেবারা এটা দেখে অনেক কষ্ট পায়, কারণ কিছুদিন আগেই ওই ছেলেটার বাবাও মারা গিয়েছিল। দেবারা তার গ্রাম সহ বাকি গ্রামের লিডারদেরকে ডেকে পাঠায়, সেই সাথে সেখানে ডিএসপি আর মর্গানও আসে। দেবারা সবাইকে বলে আজকাল কোস্টগার্ডদের আনাগোনা বেড়ে গেছে আর তাই এখন আমাদের উচিত কিছুদিনের জন্য কাজটা বন্ধ রাখা, তা না হলে বড় ধরনের বিপদ হতে পারে। কিন্তু মর্গান জানায় কালকে আমাদের আরেকটা নতুন শিপমেন্ট আসছে, তাই সবাই রেডি হয়ে যাও। কিন্তু দেবারা বলে আমি আমার গ্রামের মানুষদেরকে বিপদে ফেলতে পারবো না, তাই এবার তোমরা যাও, আমি যাব না। তখন ভাইরা বলে দেয় যদি আসতে না চায় তাহলে কোনো সমস্যা নেই, আমরা এই কাজটা একারাই করতে পারবো। কিন্তু তখন রায়াপ্পা দেবারাকে বলে তুমি এবারের মতো আমাদের সাথে চলো, কারণ যদি সমুদ্রে গিয়ে কোনো বিপদ হয় তাহলে আমার বিশ্বাস তুমি আমাদের সবাইকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে। আর তাই ফাইনালি তার কথা রাখতে দেবারা তাদের সাথে যেতে রাজি হয়। কিন্তু এবার জাহাজে নেভি অফিসারদের পাহারা একটু বেশি কড়াকড়ি ছিল, তাই যখন দেবারা আর তার সঙ্গীরা কন্টেইনারগুলোকে আনলোড করার চেষ্টা করছিল তারা ধরা পড়ে যায়। আর তখন নেভির একজন সিনিয়র অফিসার তাদেরকে বলতে থাকে আমি বহু বছর ধরে এই এলাকায় কাজ করছি, তাই আমি দেবারা আর বাকি সবার ব্যাপারেই অনেক আগে থেকে জানতাম। আমি তো শুনেছিলাম তোমাদের পূর্বপুরুষরা নাকি অনেক বাহাদুর আর সাহসী ছিল, তারা নাকি দেশকে বাঁচাতে ইংরেজদের সাথে পর্যন্ত লড়াই করেছে, কিন্তু তাদের বংশধর হয়ে তোমরা কিভাবে সেসব লোকেদের সাথে কাজ করতে পারো যারা এই দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তারপর অফিসার আরো বলে তোমরা যে অস্ত্রগুলো নিয়ে যাচ্ছ মাত্র কিছু টাকার জন্য, সেই অস্ত্রগুলো যখন ইন্ডিয়ার বিভিন্ন কোনায় ছড়িয়ে পড়ে আর খারাপ মানুষের হাতে পড়ে তখন এই অস্ত্রগুলোর কারণে অনেক মানুষ প্রাণ হারায়, কত ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে। অফিসারের এই কথা শুনেই হঠাৎ করে দেবারার কিছু একটা মনে পড়ে যায়। সে বুঝতে পারে আসলেই তো তার গ্রামের সেই ছেলেটা যে শহরে পড়াশোনা করতে চাচ্ছিল তাকেও তো কিছু গুন্ডারা অবৈধ অস্ত্র দিয়ে মেরে ফেলেছে। আর এই ঘটনা ঘটার পেছনে পরোক্ষভাবে দেবারা আর তার সঙ্গীরাই দায়ী, কারণ তারা যদি এই অস্ত্রগুলো নামিয়ে না নিয়ে যেত তাহলে ওই সন্ত্রাসীদের হাত পর্যন্ত এগুলো পৌঁছাতো না। আর তাই সে এবার ফাইনালি সিদ্ধান্ত নেয় সে আর এই কাজগুলো করবে না। কিন্তু তখনই ভাইরা আর বাকি লিডাররা মিলে সেখানে থাকা অফিসারদের উপর আক্রমণ করে বসে। তাদের মধ্যে শুরু হয় তুমুল লড়াই, যে যাকে সামনে পাচ্ছিল মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু দেবারা এটা কোনোভাবেই চায় না। তাই সে এবার নিজের লোকেদের বিপক্ষে চলে যায় আর সবাইকে থামতে বলে এখান থেকে চলে যেতে বলে। আর তাই বাধ্য হয়ে সবাই অফিসারদেরকে ছেড়ে দিয়ে সেখান থেকে
চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর দেবারা এখন সেখান থেকে যাওয়ার আগে ওই অফিসারদেরকে কথা দিয়ে যায় যে সে আর কখনো এই ইল্লিগাল কাজ করবে না, আর সে তার গ্রামের লোকেদেরকেও এই কাজ থেকে দূরে রাখবে। এরপরে যখন তারা সবাই গ্রামে ফেরে, তুলসী আর মর্গান তাদের থেকে কন্টেইনারগুলো নেওয়ার জন্য সেখানে আসে, কিন্তু দেবারা এসে সবাইকে বোঝায় তারা যে কাজটা করছে এটা মোটেও ঠিক না, কারণ তাদের এই কাজের জন্য অনেক মানুষ প্রাণে মারা যাচ্ছে। কিন্তু ভাইরা আর বাকি গ্রামের প্রধানরা দেবারার এই কথা মানতে চায় না, কারণ তারা এখানে কাজ করে অনেক ভালো অঙ্কের টাকা পাচ্ছিল। তাই বাধ্য হয়ে দেবারা সবার সামনে কন্টেইনারগুলো ধ্বংস করে দেয়, আর সে সবাইকে জানিয়ে দেয় যে এখন থেকে 4 গ্রামের কেউ মর্গানের কথায় এই কাজ করতে যাবে না। যদি কেউ এর পরেও সমুদ্রে যায় তাহলে দেবারা তাকে দেখে নেবে। দেবারার এই ডিসিশনে তার গ্রামের মানুষ আর রায়াপ্পার গ্রামের মানুষেরা তাকে সাপোর্ট করে, কিন্তু ভাইরা আর কুঞ্জাপ্পার গ্রামের মানুষরা তার বিরোধিতা করা শুরু করে। এমনকি দেবারার কথা অমান্য করে তাদের মধ্যে কয়েকজন আবারও সমুদ্রে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে দেবারা এসে তাদেরকে বাধা দেয় আর সবার পিঠে তার অস্ত্র দিয়ে একটা ক্রস চিহ্ন বানিয়ে দেয়। সেই সাথে সে সবাইকে বলে দেয় এর পরেও যদি কেউ সমুদ্রে নামে তাহলে তাদের সবার পরিণতি এমনই হবে, অর্থাৎ দেবারা তাদেরকেও মেরে সবার পিঠে এভাবে ক্রস চিহ্ন বানিয়ে দেবে। কিন্তু তারপরেও অনেকেই নানাভাবে চেষ্টা করতে থাকে, আর প্রত্যেকবার দেবারা তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে থাকতো। আর একটা সময় যখন তারা বুঝতে পারে দেবারা থাকতে তারা কেউ অবৈধ কাজ করতে পারবে না, তাই বাধ্য হয়ে তাদেরকে আবারও তাদের পুরাতন পেশা অর্থাৎ মাছ ধরায় ফিরে যেতে হয়। কিন্তু এই ব্যাপারগুলো ভাইরা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ মাছ ধরে তারা কেউ আগের মতো টাকা ইনকাম করতে পারছিল না। তাই সে মনে মনে দেবারার উপর প্রচন্ড রেগেছিল, আর মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে কুঞ্জাপ্পার গ্রামের মানুষের সাথে একটা প্ল্যান করে। ভাইরা বলে দেবারা বেঁচে থাকতে আমরা কেউ আর কখনো সমুদ্রে নামতে পারবো না, তাই সময় হয়েছে দেবারাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। কিছুদিন পর দেখা যায় রায়াপ্পা নামের যে প্রধান ছিল তার বোনের বিয়ে ঠিক হয়, আর এই খুশিতে 4 গ্রামের মানুষেরা একসাথে হয়ে আনন্দ করতে থাকে। আর এই সুযোগটা নিয়েই ওই দিন ভাইরা আর কুঞ্জাপ্পা দেবারাকে অনেক বেশি মদ খাইয়ে দেয়। বেশি মদ খেয়ে ফেলায় দেবারা আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারছিল না। এমন সময় তারা রায়াপ্পাকে দিয়ে দেবারার মাথায় একটা কথা ঢুকিয়ে দেয়। তারা বলে গ্রামের অনেকেই নাকি এই বিয়ের সুযোগ নিয়ে আজকে রাতে সমুদ্রে যাওয়ার চেষ্টা করবে, কারণ সবাই জানে দেবারা বিয়েতে ব্যস্ত আছে। কথাটা শুনেই দেবারার মাথা গরম হয়ে যায়, তাই সে বিয়ে থেকে সোজা সমুদ্র পাড়ে চলে আসে সেই লোকগুলোকে খুঁজতে যারা সমুদ্রে নামার চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষ ধারালো অস্ত্র নিয়ে দেবারার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু নেশার ঘরে থাকলে কি হবে, দেবারা অনেক ভালো একজন ফাইটার ছিল, আর তাই সে এক এক করে সবাইকে মেরে ফেলে। সে ওই দিন এত মানুষকে মেরেছিল যে সমুদ্রের পানি পর্যন্ত লাল হয়ে গিয়েছিল। এর পরদিন সকাল হলে যখন গ্রামের মানুষ দেবারার উপর আক্রমণ হয়েছে শুনে সমুদ্রের পাড়ে আসে, তারা দেখতে পায় যারা দেবারার উপর আক্রমণ করেছিল তাদের লাশ সমুদ্রের পাড়ে পড়ে আছে, আর সবার পিঠে একটা ক্রসের চিহ্ন। সেই সাথে সেখানে থাকা একটা বড় পাথরের উপর রক্ত দিয়ে কিছু লেখা ছিল। গ্রামের লোকেরা যখন এটাকে পড়ে তখন আমরা জানতে পারি দেবারা লিখেছিল তার গ্রামের সবার মধ্যে সে যে লোভ আর লালসা দেখেছে এটাই তাদের সবাইকে মানুষ থেকে অমানুষ বানিয়ে ফেলেছে, আর তাই তারা অন্যায় কিছু করতে গেলেও দ্বিতীয়বার ভাবছে না। আর তাই এখন থেকে আমি সমুদ্রে থাকবো, আর যদি কেউ আমাদের পূর্বপুরুষের গৌরব নষ্ট করতে সমুদ্রে আসে তাহলে সেখানে আমার সাথে দেখা হবে। এরপর থেকে দেবারাকে আর কখনো দেখা যায়নি। কিন্তু এরপর সমুদ্রে যখনই কেউ কোনো অনৈতিক কাজ করতে গিয়েছে তারা কেউই জীবন নিয়ে ফিরে আসতে পারেনি। পরবর্তীতে ভাইরা গ্রামের সেই সব ছোট ছেলেদেরকে নিজের দলে নিয়ে নেয় যাদের বাবাদের দেবারা মেরে ফেলেছিল, আর তাদের সবাইকে নিজের কাছে রেখে ছোটবেলা থেকে ট্রেনিং দিতে শুরু করে, যাতে বড় হলে তারা সবাই দেবারার বিরুদ্ধে লড়াই করতে পারে। আর এভাবেই প্রায় 12 বছর কেটে যায়। ভাইরার দলের সেই ছোট ছেলেরা এখন বড় হয়ে গেছে। অন্যদিকে সমুদ্রের কিনারা থেকে একটা ছেলে বিশাল একটা শার্ককে টেনে কিনারার দিকে নিয়ে আসতে থাকে। এত বড় একটা শার্ক দেখে অন্য জেলেরা সেখানে জড়ো হতে থাকে, আর এই ছেলেটা আর কেউ না, সে ছিল দেবারার ছেলে ভাড়া। ভাড়া তখন সবাইকে বলে আমি একাই শার্কটাকে মেরেছি, কিন্তু গ্রামের কেউ তার কথা বিশ্বাস করছিল না। তাই সে রাগ করে সবাইকে বলে তোমরা কি ভাবছো আমি এটাকে মৃত অবস্থায় পেয়েছি আর এখানে এসে তোমাদের গল্প শোনাচ্ছি? তখন সবাই বুঝতে পারে আসল ঘটনাটা কি, কারণ সে ছোটবেলা থেকেই ভাড়াকে চিনত। সবাই জানে ভাড়া তার বাবা দেবারার মতো দেখতে হলেও তার পক্ষে কাজ করা কিছুতেই সম্ভব না। সে অনেক বেশি ভীতু ছিল, আর তাই তাকে নিয়ে মজা করতে করতে সবাই সেখান থেকে চলে যায়। পরের দিন যখন ভাড়া তার বন্ধুদের সাথে গ্রামের বাজারে গিয়েছিল, আর তখন পাশ থেকে এক বৃদ্ধ বলে ওঠে দেবারা থাকতে প্রতি বছর আমাদের গ্রামে অস্ত্র মূর্তি আসতো, কিন্তু সে যাওয়ার পর থেকে একবারও আমাদের গ্রামে মূর্তি আসতে পারেনি। এমনকি দেবারার ছেলে হয়ে ভাড়া জীবনেও একবারও মূর্তি পূজা অনুষ্ঠানে অংশ নেয় না। বৃদ্ধের কথা শুনে ভাড়া কিছুটা চিন্তায় পড়ে যায়, আর ঠিক তখন আমরা কিছু মেয়েদেরকে দেখতে পাই। তারা ভাড়ার ব্যাপারে আলোচনা করছিল। এখানে তাঙ্গা নামের একটা মেয়ে ছিল। তাঙ্গা মনে মনে ভাড়াকে পছন্দ করত, কিন্তু তার বান্ধবীরা তাকে বলে ভাড়া শুধু দেখতেই তার বাবার মতো, কিন্তু আসলে সে তার বাবার কোনো গুণই পায়নি। এসব শুনে তাঙ্গার মন কিছুটা খারাপ হয়ে যায়। আর ঠিক সেই সময় ভাড়া তার বন্ধুর সাথে সেখানে চলে আসে। আসলে সে এখানে এসেছিল রায়াপ্পার সাথে অস্ত্র মূর্তির ব্যাপারে কথা বলতে। আর এখানে আমরা জানতে পারি তাঙ্গা আসলে রায়াপ্পার মেয়ে। তাঙ্গা ভাবে হয়তো ভাড়া এবার অস্ত্র পূজায় লড়াই করতে
চায়, আর এটা ভেবে সে অনেক খুশি হয়। কিন্তু ভাড়া তখন রায়াপ্পাকে বলতে থাকে অনেক বছর যাবৎ অস্ত্রমূর্তি ভাইরার গ্রামেই আছে, তাই এবার যদি মূর্তিটা তাদের গ্রামে আনা যেত তাহলে তাদের অনেক কল্যাণ হতো। তাই সে এই ব্যাপারে ভাইরার সাথে কথা বলতে চায়। সে আরো বলে, আমি তো ভাইরার সাথে লড়াই করে পারবো না, তাই আমি ভাড়াকে অনুরোধ করব এবছর সে যেন মূর্তিটা আমাদের গ্রামে দিতে রাজি হয়। কিন্তু সে ভাইরার সাথে একা দেখা করতে ভয় পাচ্ছে, তাই সে রায়াপ্পাকে অনুরোধ করে তার সাথে যাওয়ার জন্য। এসব শুনে থাঙ্গার মনটাই ভেঙে যায়, কারণ সে তো এতক্ষণ ভাড়াকে বীর ভেবেছিল। আর রায়াপ্পা তখন ভাড়াকে নিয়ে আসে ভাইরার কাছে। ভাড়া ভাইরাকে এবছর অস্ত্র মূর্তিটা তাদের গ্রামে দিতে অনুরোধ করে, কিন্তু ভাইরা তাকে অপমান করে বলে, যদি তোমার এত ইচ্ছা থাকে তাহলে লড়াইয়ে অংশগ্রহণ করে জিতে নিয়ে যাও। পরের দিন অস্ত্র পূজার ঘোষণা করা হয়, আর এখানে বলা হয় এই বছর মূর্তি কারা পাবে সেটা লড়াইয়ের মাধ্যমেই ঠিক করা হবে। কিন্তু সেখানে থাকা গ্রামের লোকেরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কারণ দেবারা চলে যাওয়ার পর প্রতি বছর ভাইরা লড়াই ছাড়াই মূর্তি পেয়ে যেত। কারো সাহস ছিল না ভাইরা আর তার টিমের সাথে লড়াই করার। কিন্তু এবার ভাড়া সাহস করে লড়াইয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়, আর ভাড়া একে একে দুইজন প্রতিযোগীকে হারিয়ে দেয়। ভাড়ার এমন লড়াই দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ সবাই তো জানতো ভাড়া অনেক ভীতু আর সে লড়াই করতে পারতো না। আর তখন আমরা দেখি আসলে যারা লড়াই করতে আসছিল ভাড়ার বন্ধুরা তাদের সবাইকে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে দিচ্ছিল, আর এতে করে তারা লড়াইয়ের সময় দুর্বল হয়ে পড়ে। তাই ভাড়াও খুব সহজে তাদেরকে হারাতে পারছিল। এরপর দিন মর্গান এসে ভাইরার সাথে দেখা করতে। ভাইরা তাকে বলে, এখন আমার ছেলেরা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত। এত বছর ট্রেনিং এ তারা অনেক দক্ষ আর শক্তিশালী হয়ে উঠেছে। দেবারা একা কখনোই তাদের সবার সাথে মোকাবেলা করতে পারবে না। কিন্তু তারপরেও মর্গান ভয় পেতে থাকে, আর তাই সে বলে, না না, আমি কন্টেইনারের সাথে রিস্ক নিতে পারবো না। তোমাদেরকে আগে দেবারাকে খুঁজে বের করে মারতে হবে। তাই এবার সবাই মিলে দেবারাকে গ্রামে আনার পরিকল্পনা করতে থাকে। আর তাই তারা গ্রামে ছড়িয়ে দেয় দেবারা মারা গিয়েছে। নিজের ছেলের মৃত্যুর খবর শুনে দেবারার মা অসুস্থ হয়ে পড়ে। আসলে এটাই ছিল ভাইরাদের প্ল্যান। তারা জানতো নিজের মায়ের অসুস্থতার কথা শুনে দেবারা অবশ্যই গ্রামে আসবে তার মায়ের সাথে দেখা করতে, আর সেজন্য তারা সবাই অপেক্ষা করতে শুরু করে কবে দেবারা আসবে আর তাকে মারতে পারবে। আর ঠিক এমনটাই হয়, দেবারা সেখানে আসে তার মায়ের সাথে দেখা করতে। ভাইরার দলের লোকেরা তখনই সেখানে আশেপাশে লুকিয়েছিল, আর যখন তারা দেবারা এসেছে বুঝতে পারে সবাই ঘরের ভেতরে চলে আসে। কিন্তু দেবারা তার আগেই সেখান থেকে বের হয়ে জঙ্গলে চলে আসে। তারা অনেক চেষ্টা করেও দেবারাকে ধরতে পারে না। পরের দিন ডিএসপি আর মর্গান আসে ভাইরার সাথে দেখা করতে। ভাইরা তখন তাদেরকে দেবারার আসার খবরটা জানায়। এটা শুনে ডিএসপি বলে, দেবারা গ্রামে এসেছিল আর তোমাদেরকে কিছু না করে সে পালিয়ে চলে গেছে, তার মানে সে এখন আর আগের মতো শক্তিশালী নেই। তাই আমার মনে হয় এবার তোমরা সমুদ্রে যেতে পারো। আর তাই ভাইরা তার দলকে নিয়ে সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু এর মধ্যে একদিন রাতে অন্ধকারের মধ্যে কেউ একজন এসে ভাইরার হাত ভেঙে দেয়। ভাইরা খুব ভালোভাবে বুঝতে পারে এটা তার দলেরই একটা ছেলে করেছে, আর তাই সে রাগ করে তার গলা চেপে ধরে। ছেলেটা তখন বলে, 12 বছর আগে দেবারা আমার বাবাকে মেরে সমুদ্রে পালিয়ে গেছে, তাই যদি এখন কেউ তাকে মারে তাহলে সেটা আমি হব। কিন্তু সে জানে যদি ভাইরা তাদের সাথে যায় তাহলে দেবারাকে সেই মারবে, কিন্তু সে এটা চায় না। তাই সে ভাইরাকে সমুদ্রে যাওয়া আটকাতে তার হাত ভেঙে দিয়েছে। অন্যদিকে তখন ভাইরার কিছু ছেলেরা দেবারার মেয়েকে রাস্তায় আটকে তাকে বলে, আমরা সমুদ্রে যাচ্ছি আর এবার দেবারাকে মেরেই তবে আসবো, আর ফিরে এসে তোমাকে প্রতি রাতে তুলে নিয়ে যাব। এই কথা শুনে দেবারার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তার মাকে সবকিছু বলছিল। এমন সময় আড়াল থেকে ভাড়া তাদের কথা শুনে ফেলে। এরপর সে সরাসরি চলে যায় ভাড়ার দলের সেই ছেলেদের কাছে। ভাড়া সেখানে থাকা মদ খেতে শুরু করে। যখন তার নেশা হয়ে যায় তখন সে এক এক করে সব ছেলেদেরকে মারতে শুরু করে। পরের দিন সকালে সিঙ্গাপা এসে ভাড়াকে বলে, গত রাতে তোমার মার খেয়ে একজন ছেলে মারা গেছে। এটা শুনে ভাড়া ঘাবড়ে যায়। সে বলে, আমি তো কাউকে এভাবে মারিনি যে মারা যাবে। এটা বলেই ভাড়া ভয়ে ভয়ে আসে ভাইরার সাথে দেখা করতে। আর সেখানে গিয়ে সে ভাইরাকে বলে, আমি ইচ্ছা করে কাউকে মারিনি। কিন্তু ভাইরা তাকে বলে, আমি তোমার কথা বিশ্বাস করব যদি তুমি আগামীকাল আমার লোকেদের সাথে সমুদ্রে যাও মাল নিয়ে আসতে। আর কোনো উপায় না পেয়ে ভাড়াও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। ভাড়া সেখান থেকে চলে যাওয়ার পর এক বৃদ্ধ ভাইরাকে বলে, যে তোমার দলের একজনকে মেরেছে তাকে তুমি নিজের দলে কেন টেনে নিলে? এটা শুনে ভাইরা বলে, ওই ছেলেটাকে ভাড়া মারেনি, বরং আমিই মেরেছি, যাতে ভাড়াকে আমাদের দলে নিতে পারি। দেবারাকে মারা এতটাও সহজ হবে না, আর আমি নিজেও যেতে পারছি না। তাই যদি নিজের ছেলেকে দেখে দেবারা কিছুক্ষণ থমকে যায় তাহলে ওই সুযোগ নিয়ে আমার ছেলেরা দেবারাকে মারার একটা চান্স পাবে। এর পরের দিন তাদের সমুদ্র থেকে মাল আনার দিন ছিল। তারা সবাই নৌকা নিয়ে সমুদ্রে চলে যায় মর্গানের মাল নিয়ে আসতে। হঠাৎ করেই সমুদ্রে ভাড়ার নৌকাতে আগুন লেগে যায়, আর তাই সেই নৌকার লোকেরা সবাই পানিতে ঝাঁপ দেয়। আর ভাড়া তখন পানি থেকে একটা ছেলের মৃতদেহ উপরে নিয়ে আসে, আর ওই ছেলেটার পিঠে ক্রস চিহ্ন আঁকা ছিল। তাই সে সবাইকে বলতে থাকে দেবারা চলে এসেছে। আর এই কথা শুনে এক এক করে সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে দেবারাকে খুঁজে তাকে মারার জন্য। কিন্তু পানির নিচে দেবারা একে একে সবাইকে মেরে ফেলতে থাকে, আর সবাইকে মারার পর তাদের পিঠে ক্রস চিহ্ন এঁকে দেয়। অন্যদিকে গ্রামে ভাড়ার মা সিঙ্গাপ্পার সাথে দেখা করতে আসে, আর তাকে বলে, ভাইরা তার ছেলেকে সমুদ্রে পাঠিয়েছে মাল আনতে, আর দেবারা যদি সমুদ্রে তার নিজের ছেলেকেও দেখে তাহলে সে তাকে মেরে ফেলবে। আর গল্পের ঠিক এই মুহূর্তেই আসল
আসল টুইস্ট বেরিয়ে আসে। সিঙ্গাপ্পা ভাড়ার মাকে বলে, তোমার স্বামী অনেক আগেই মারা গেছে, আর এত বছর ধরে যে সমুদ্র রক্ষা করে আসছে সে আর কেউ না, তোমার ছেলে ভাড়া। সিঙ্গাপ্পা বলে, সেদিন সাগর পাড়ে পাথরে এই কথাগুলো ভাড়ায় লিখেছিল, যাতে সে গ্রামের সবার মনে দেবাড়ার ভয় জাগিয়ে রাখতে পারে। সবাই যেন ভাবে আজও দেবাড়া বেঁচে আছে। আর তখন অন্যদিকে আমরা ভাড়াকে দেখি যে একে একে সবাইকে মেরে নৌকায় তুলছিল। এরপর নৌকা ভর্তি লাশ টেনে সে সমুদ্রের তীরে রাখে। সেখানে আগে থেকে সিঙ্গাপ্পা আর তার বন্ধুরা অপেক্ষা করছিল। ভাড়া তাদেরকে বলে, এই লাশগুলো দেখে আজকের পর থেকে আরো 12 বছরে কেউ সমুদ্রে অনৈতিক কাজ করতে যাওয়ার সাহস পাবে না। আর এভাবেই যুগের পর যুগ দেবাড়ার ভয় সবার মনে বেঁচে থাকবে। আর ঠিক তখনই ভাড়া সিঙ্গাপ্পার হাতে একটা তলোয়ার ধরিয়ে দিয়ে তার পিঠে ক্রস এঁকে দিতে বলে, যাতে ভাইরা তাকে সন্দেহ না করে। কিন্তু সিঙ্গাপ্পা কিছুতেই রাজি হয় না। তখন ভাড়া সেই ছুরিটা নৌকার ভিতরে গেঁথে নিজেই নিজের পিঠে ক্রস চিহ্ন এঁকে দেয়। বর্তমানে অফিসার অজয় সিঙ্গাপ্পাকে জিজ্ঞেস করে দেবাড়াকে আসলে কে মেরেছিল। আর তখন একটা ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয়, যেদিন দেবাড়া মারা গিয়েছিল সেদিন রাতে সমুদ্রের পাড়ে দেবাড়ার বুকে একটা ছুরি গাঁথা, যার এক প্রান্ত তার ছেলে ভাড়া ধরে রেখেছে। দেবাড়া তার ছেলেকে কিছু একটা বলছিল। আর এভাবেই এই গল্পের প্রথম পর্ব শেষ হয়ে যায়। আসলে দেবাড়াকে সেদিন কে মেরেছিল সেটা কেউ জানে না। দেবাড়া কি নিজেকে নিজেই মেরেছিল নাকি অন্য কেউ, সেটা আমরা এই গল্পের সেকেন্ড পার্ট রিলিজ হলেই জানতে পারবো। আর গল্পটা আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন, তাহলে দ্বিতীয় পার্ট রিলিজ হলেই আমরা আপনাদের জন্য এক্সপ্লানেশন নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।